2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মুসলিম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। বিগত 17 বছর যে বিএনপি পোলাপান ইন্দুর গর্ত ছিল, আমরা জুলাই বছর আন্দোলন করে ওদের ইন্দুর গর্ত থেকে বাইর করছি। এখন বিএনপি ছাত্রগুলো আমাদের উপরে আক্রমণ করে, আমাদের নেতাদের উপরে হামলা করে। রাশেদ প্রধান বিগত 17 বছর বাংলাদেশে থেকে আন্দোলন সংগ্রাম করছে রাষ্ট্রের জন্য, আর তারেক রহমান কি করছে? সে তো পলায় গেছে, সে পলাতক। তারেক রহমানের কোনো যোগ্যতা নাই রাশেদ প্রধানের জুতা টানানোর। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের 71-এর শহীদদের পথে, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। খেলাপিদেরকে আপনি এমপি বানালে তারা ব্যাংক লুট করবে না তো কি করবে? ঋণ খেলাপিদেরকে আপনি যদি এমপি বানান, তারা এখন তো 42,000 কোটি টাকা বানিয়েছে, তারা যদি 3 বছর ক্ষমতায় থাকতে পারে, এটা 42 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, এই সরকার দেশ চালাতে পারবে না। এই সিন্ডিকেট যদি সরকার না ভাঙতে পারে, তাহলে এই সরকার ক্ষমতায় থাকার কোনো মানে হয় না। বলতেছে যে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। আপনি মানুষকে দেখানো বাদ দিয়ে আপনি দেশকে দেখেন। জনগণ যদি খেপে, তাহলে আপনারা এটা কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। রবিন ফারহানা সংসদে বলেছেন জ্বালানি সংকট না থাকলে পাম্পে লম্বা লাইন কেন? এই সেম কথা তো জামাত বলছে। পরিস্থিতি বা অটোমেটিক্যালি জামাত এবং রবিন ফারহানার বক্তব্য এক অভিন্ন হয়ে যাচ্ছে, এবং রবিন ফারহানার বক্তব্যে জামাতের এমপিরা টেবিল চাপে সমর্থন জানাতে বাধ্য হচ্ছে, আর জামাতের এমপিদের বক্তব্যে রবিন ফারহানা মাথা ঝুলিয়ে সমর্থন জানাতে বাধ্য হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিস্থিতি ব্যারিস্টার রবিন ফারহানার মতো জামাত বিদ্বেষী নেত্রী তাকে এখন জামাতের পক্ষে নিয়ে আসছে, জামাতের দিকে নিয়ে আসে। আমিরে জামাত অসাধারণ ভূমিকা পালন করছে। এটাই রাজনীতি। রাজনীতি অনেক কিছু সার্কামস্টেন্সিয়াল ঘটে, পরিস্থিতিগত অনেক ঘটনা ঘটে। পরিস্থিতি জামাত আওয়ামী লীগকেও এক করেছিল, আবার পরিস্থিতি বিএনপি জামাতকে দীর্ঘদিন এক রেখেছিল, এখন বিএনপি জামাতকে পরিস্থিতি শত্রু বানিয়ে দিয়েছে, এবং অদূর ভবিষ্যতে পরিস্থিতি আবার জামাত আওয়ামী লীগকে এক করতে পারে। ইটস ট্রু, ইটস রিয়ালিটি, এটাই পলিটিক্স। তো রবিন ফারহানা মানে মজার একটা চিত্র আপনারা দেখেছেন যে রবিন ফারহানা সংসদে বক্তব্য দিচ্ছেন, তখন বিএনপির বেশ কয়েকজন এমপি তারা অশালীন অশোভন অঙ্গভঙ্গি করেছে। প্রধান বিরোধী নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সে অশালীন এবং অশোভন অঙ্গভঙ্গির বিরোধিতা করেছেন সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে ভাই, এই যে পয়েন্ট অফ অর্ডার কথাটা শুনি এটা কি? আমরা রাজনীতি বিশ্লেষণ করে এর মধ্যে আপনাদের অনেক কিছু শিখাই, কিছু একাডেমিক, কিছু আইনি লিগাল টার্ম, এগুলো শিখাই, যেহেতু আমাদের বেশিরভাগ দর্শক সাধারণ, তাদের জন্য এগুলো শেখার দরকার আছে। পয়েন্ট অফ অর্ডার শব্দটা সংসদ শুনলে আপনারা শুনেন। পয়েন্ট অফ অর্ডার হচ্ছে সংসদে কোনো অসঙ্গতি বা কোনো এমপি, এমনকি স্পিকারের বা কোনো কার্যক্রমে যদি কোথাও কোনো আপত্তি বা ত্রুটি লক্ষ্য হয়ে থাকে কোনো এমপির কাছে, সেই বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে যে ফ্লোর নেওয়া হয় তাকে পয়েন্ট অফ অর্ডার বলা হয়। স্পিকার এরকম কোনো অসঙ্গতি দেখলে স্পিকার কাছে বলে, স্পিকার তাকে পয়েন্ট অফ অর্ডারের কথা বলার সুযোগ দেয়। এটি মূলত পয়েন্ট অফ অর্ডার। সেক্ষেত্রে সংসদে আপত্তিকর বা কোনো ভুল পরিলক্ষিত হয়েছে আমিরে জামাতের দৃষ্টিতে, তিনি পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে কথা বলেছেন। রবিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গির নিন্দা বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের আমিরে জামাত নিন্দা জানিয়েছেন, এবং রবিন ফারহানা এতে খুশি হয়েছেন, এবং রবিন ফারহানা আমিরে জামাতের বক্তব্য ফেসবুকে শেয়ার দিয়েছে। তো এই যে দেখেন পরিস্থিতি, রবিন ফারহানা জামাতকে একে অপরের প্রশংসার মধ্যে এনেছে, একে অপরের গুড বুক এনেছে। সামনে পরিস্থিতি একসাথে বসা, এক সেমিনারে বক্তব্য দেয়া, একসাথে খাওয়া, সংসদ ভবনের যে রুম, সেই রুমের বাইরে দাঁড়িয়ে একসাথে কথা বলা, সামনে এরকম আর অনেক কিছু দেখতে পাওয়া যেতে পারে। টক শোতে জামাত রবিন ফারহানা এক হয়ে বিএনপির বিরুদ্ধে ঝগড়া করা, আর অনেক কিছু আপনারা এভাবে দেখতে পারেন। এটি রাজনীতি। এই জন্য যারা রাজনীতি করেন তাদের জন্য একটা শিক্ষা যে সাময়িক ঝগড়া বিবাদ অনেক কিছু হতে পারে, কিন্তু চূড়ান্ত শত্রুতা করেন না। চূড়ান্ত শত্রুতা করলে আপনি আক্ষেপ করবেন, সাময়িক উত্তেজনা থাক, বাট মিনিমাম রেসপেক্ট বা একদম লিমিট ক্রস করবেন না। কারণ আজকে আপনার সাথে যা শত্রুতা, একদিন সে আপনার বন্ধু হতে পারে। তখন আপনার জন্য পথ চলাটা সহজ হবে যদি আপনার শত্রুর সাথে আজকে লিমিট বজায় রেখে বিহেভ করেন। কারণ একদিন রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলতে কেউ নাই। এই জন্য অতি মাখামাখি কিংবা অতি শত্রুতা ভালো না, সবসময় মধ্যমপন্থাই বেটার। দর্শক, এই যে দেখেন আওয়ামী লীগের সাথে জামাত যে আচরণ করেছে, এখন সেই আওয়ামী লীগকে এখন জামাতের পা ধরতে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ লোক জামাত এদের কাছে ধারণা দিচ্ছে। কারণ জামাতের সাথে যদি লিমিট ক্রস আওয়ামী লীগ না করতো, তাহলে এভাবে দৃষ্টিকটু লাগতো না, অথবা এতটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতো না। এই জন্য লিমিট ক্রস করা ভালো না।
জামাতের ক্ষেত্রে বলবো যে আওয়ামী লীগের বিরুদ্ধে ঠিক আছে, কিন্তু লিমিট ক্রস করা ঠিক না। যদিও আওয়ামী লীগ আর কখনো বড় দল হয়ে ফিরতে পারবে না, আওয়ামী লীগ ফিরবে হয়তো, কিন্তু ছোট জাতীয় পার্টি মার্কা ফোর্থ লার্জেস্ট পার্টি হিসেবে মোটামুটি এক্সিস্ট করতে পারে, যেহেতু একটা ফিক্সড ভোট ব্যাংক তাদের আছে, কিন্তু ক্ষমতায় তারা কখনোই আর আসতে পারবে না। তো পরিস্থিতি এরকম অনেক কিছু ঘটায়, অনেক কিছু সৃষ্টি করে। এমনকি রাজনীতির সমীকরণ পরিস্থিতি যদি এমন হয় জামাতের সাথে জোট করে আবার এমপি হওয়ার চেষ্টা রবিন ফারহানা করতে পারেন। আমার পরামর্শ রবিন ফারহানার প্রতি যে আপনি জামাত ইসলামীতে যোগ দেন। এনসিপিতে যোগ দিলেও এটা খুব ভালো অপশন হয়, জামাতে যোগ দিলে এটাও ভালো হয়। কিছুদিন স্বতন্ত্র এমপিগিরি করে একটা পর্যায়ে জামাত বা এনসিপিতে যোগ দেওয়া উচিত রবিন ফারহানার। তার সামনে ব্রাইট ফিউচার। তাহলে রবিন ফারহানা যদি জামাতে যোগ দিতে পারেন, জামাত ক্ষমতায় আসলে তিনি নিশ্চিত ফুল মন্ত্রী এবং আর অনেক কিছুই হবেন। জামাত ইসলামী দলে রবিন ফারহানা বড় পদ পাবে না, জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি কিংবা এরকম কিছু হতে পারবে না, কিন্তু সরকারে মন্ত্রী হতে পারবে। এমনকি এখনো যদি রবিন ফারহানা জামাতে যার সহযোগী সদস্য পূরণ করেন, তাহলে তিনি যদি আইনজীবী সমিতি নির্বাচন করতে চান, জামাত সমর্থিত জোটের বড় বড় পদে নির্বাচন করতে পারবেন, সেই সুযোগ কিন্তু আছে এবং পরিস্থিতি সেটা ঘটাতে পারে। রবিন ফারহানা সংসদে বলেছেন জ্বালানি সংকট না থাকলে পাম্পে লম্বা লাইন কেন, এই সেম কথা তো জামাত বলছে। পরিস্থিতি বা অটোমেটিক্যালি জামাত এবং রবিন ফারহানার বক্তব্য এক অভিন্ন হয়ে যাচ্ছে এবং রবিন ফারহানার বক্তব্যে জামাতের এমপিরা টেবিল চাপে সমর্থন জানাতে বাধ্য হচ্ছে, আর জামাতের এমপিদের বক্তব্যে রবিন ফারহানা মাথা ঝুলিয়ে সমর্থন জানাতে বাধ্য হচ্ছে। দিস ইজ সিচুয়েশন। এটা চমৎকার। তবে আমির জামাত যে সত্যিকার অর্থে একজন অসাধারণ ব্যক্তিত্ব, তিনি যে বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী রাজনীতিবিদ, বাংলাদেশের ইতিহাসে সেরা বিরোধী দলের নেতা, এর কোনো সন্দেহ নেই। তিনি একজন জনদরদী নেতা, উদারতার এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। তার স্ত্রী সাবেক এমপি, তাকে নমিনেশন দেয় একদম স্বাভাবিক, কিন্তু তাকে সংরক্ষিত মহিলা আসন পদে নমিনেশন দেননি। এবং আরো নানান বিষয়, যেভাবে বিরোধী দল নেতা হিসেবে তিনি বিভিন্ন জায়গায় সফর যাচ্ছেন এবং জনগণের কথা শুনছেন এবং জনগণের সমস্যার সমাধান করছেন। ছোটখাটো অনেক বিষয় তিনি ফেসবুকে লিখে সমাধান করছেন, প্রয়োজনে সরকারের সাথে কথা বলছেন, এটা বিরল। তা আমির জামাত ছোট ছোট এইসব বিষয় খেয়াল রাখেন, বাচ্চাদেরকে আদর করেন। এটা নিয়ে কেউ কেউ আবার ট্রল করে, তবে আদর করার ক্ষেত্রে লিমিট বজায় রাখা উচিত। চুম্মা দেওয়া, জড়িয়ে ধরা এত দরকার নেই, কিন্তু বাচ্চাদের আদর করেন এবং টাচিং এর ক্ষেত্রে আরেকটু স্মার্ট হওয়া দরকার। আশা করি এটা খেয়াল রাখবেন তিনি। তবে তার যে এই ব্যতিক্রমী গুণাবলী, নবীওয়ালা গুণাবলী, এতে কাজ হচ্ছে। যেমন আপনি যদি নারীদের প্রশংসা করেন, তারা খুব খুশি হয়। আপনাদের যাদের স্ত্রী আছে বা যাদের গার্লফ্রেন্ড আছে, মা বোন আছে, সবার ক্ষেত্রে আপনি টেস্ট করে দেখতে পারেন, এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। নারীদের প্রশংসা করলে খুশি হয় এবং নারীরা যার কাছে নিরাপদ, যে আমাকে কেউ অপমান করলে কেউ একজন প্রতিবাদ করেছে, তখন নারীরা তাতে খুশি হয়। তা আমিরা জামাত রবিন ফারহানাকে অপমানের প্রতিবাদ করেছে, রবিন ফারহানা খুশি হয়েছে, জামাতের প্রতি ইমপ্রেসড হচ্ছে এবং ইমপ্রেসড হয়ে আমিরা জামাতের বক্তব্য শেয়ার দিচ্ছেন। তা আমিরা জামাত তার মতো এত বড় নেতা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এটা দৃষ্টি আকর্ষণ না করলেও পারতেন। রবিন ফারহানা তো জামাতের না, কিন্তু তারপর করেছেন। এটি হচ্ছে রাজনীতি, এটি হচ্ছে আমিরা জামাতের অসাধারণ ভূমিকা। দর্শক, আপনারা জানেন যে অনেকেই জানেন, বিশেষ করে যারা কলেজে পড়াশোনা করেছেন, কলেজ লাইফে এই ক্রেজটা বেশি থাকে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে, বিশেষ করে ইন্টারমিডিয়েটের এই দৃশ্য বেশি দেখা যায়, তাদের মধ্যে একটা ইমোশন কাজ করে। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে তখন ওই মেয়ের কাছে ওই ছেলেটা হিরো হতে চায়, এবং হিরো হওয়ার জন্য অনেক সময় অনেক নাটক সাজায়। কিভাবে? যে ওই মেয়েকে ওই ছেলেরই লোক পরিকল্পিতভাবে ডিস্টার্ব করবে, তারপর ওই ছেলে যে নায়কের মতো ওদেরকে মারবে বা ঠেকাবে, তারপরে ওই মেয়ে মনে করবে দেখছো হিরো, ও আমাকে রক্ষা করছে, এটা খুব পাওয়ারফুল, তো গার্ডস আছে না, ওর প্রস্তাবে রাজি হচ্ছে। এই কাজ কিন্তু করে। এটা আপনি সবাই কম বেশি দেখেছি, আমাদের চোখের সামনে এরকম মনে করে না, বিশেষ করে যারা পড়াশোনা করে এই পর্যায়ে এসেছে। তা আমির জামাত এইসব থিওরি জানেন। তো এভাবে নারীদের নিরাপত্তার জন্য নাটক করা দরকার নাই। সত্যিকার অর্থে যদি দুই চারটা কথা বলেন, এরকম একটু চারদিকে আমাদের চারপাশে চোখ কান খোলা রাখি, তাহলে জামাত শিবির সত্যিকার অর্থে এই রবিন ফারহানার মতো নারীদের জন্য আস্থার জায়গা হয়ে উঠতে পারে। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতি অনেকটা উত্তপ্ত হয়ে পড়েছে। এমনিতেই কালবৈশাখীর ঘন ঘটা প্রকৃতি বিরূপ। আমাদের দেশে সাধারণত বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে প্রবল খরতাপ থাকে, তাপদাহ থাকে। ঝড় বৃষ্টি, বন্যা, বাদল, অভাব, অভিযোগ এই সময়টিতে আমাদেরকে একেবারে জেঁকে বসে। মানুষের মন অস্থির থাকে এবং এই সময়গুলোতে মামলা, মোকদ্দমা, হানাহানি, মারামারি, কাটাকাটি, এমনকি বিবাহ বিচ্ছেদ থেকে খুনোখুনি পর্যন্ত ইন জেনারেল অন্য যে কোনো সময়ের চাইতে বেশি হয়ে থাকে। এবছর 2026 সনে আমাদের এই যে প্রকৃতির চিরাচরিত যে ইতিহাস এবং নিয়ম, তার সঙ্গে যুক্ত হয়েছে ইরান এবং আমেরিকার যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, সারা দুনিয়াব্যাপী তেলের অকাল এবং বাংলাদেশে তেলের অকালের সঙ্গে সঙ্গে নতুন একটি সরকারের বা শিশু সরকারের যে অব্যবস্থাপনা, অনভিজ্ঞতা এবং সর্বোপরি আমাদের মানুষের যে মন মানসিকতা, তার কারণে পুরো জ্বালানি তেলের বাজার অস্থির। কেন অস্থির? মোরালেস আপনারা সবাই জানেন যে আমাদের একটা বিশাল শ্রেণীর মানুষ রয়েছে যাদের মধ্যে যে কোনো অভাবের সময় মজুত করার আকাঙ্ক্ষা থাকে তীব্র। মানুষকে জিম্মি করে বা মানুষের অভাবকে পুঁজি করে ব্যবসা করার জন্য একেবারে পথের ভিখারি থেকে শুরু করে রিক্সাওয়ালা, নাপিত, ধোপা, মুচি, মোটে এমন কোনো মানুষ নেই যারা আপনার বিপদের সময় সুযোগটি গ্রহণ করবে না। তো এই যে তেলের বাজারে যা কিছু চলছে, এর মধ্যে বহু মানুষ প্রতারণা করে পেট্রোল পাম্প থেকে লক্ষ লক্ষ লিটার তেল নিয়ে বোতলে ভরে পাড়া মহল্লাতে রীতিমতো পেট্রোলের বাজার বসিয়েছে। পেট্রোল পাম্পে পেট্রোল নেয়, কিন্তু আপনি যদি দ্বিগুণ মূল্যে প্রতি লিটার 200 টাকা, প্রতি লিটার 300 টাকা দরে
তেল কিনতে চান তাহলে সেই তেল আপনি পথে ঘাটে মাঠে পাবেন, অনলাইনে পাবেন, এমনকি আপনার বাসায় এসে সেই তেল পৌঁছে দিয়ে যাবে। এই যে মানুষের চতুরতা, এই চতুরতার কারণে পুরো সমস্যাটি কয়েক গুণ বড় হয়ে আমাদের জাতির উপরে চেপে বসেছে। তো এই যে সমস্যাগুলো যখন ঘটে তখন সরকারের জন্য বিব্রতকর, আর সরকারের যারা বিরোধী পক্ষ তারাও এই সময়টিকে কাজে লাগাতে চান। তো বর্তমানে যেভাবে বিএনপি সরকার ক্ষমতা এসেছে, হঠাৎ করে অনেকটা স্বপ্নের মতো, স্বপ্নের রাজপুরুষ বা সেই যে মধুবালা মদন কুমারের যে কাহিনী, ওইরকমভাবে মানে যেভাবে মদন কুমার মধুবালাকে পেয়ে যায়, ওভাবে আমাদের যে রাষ্ট্র ক্ষমতা কেউ হারিয়েছেন আর কেউ পেয়েছেন। এর মধ্যে কবিতা আছে, গল্প আছে, স্বপ্ন আছে, কিন্তু রাজনীতির যে চিরাচরিত লড়াই সংগ্রাম, এর মাধ্যমে কেউ ক্ষমতা হারাননি আর কেউ ক্ষমতা পাননি। ফলে যারা পেয়েছেন তাদের ব্যাপারে অনেক ঈর্ষান্বিত, যারা হারিয়েছেন তাদের দুঃখ কষ্ট বেদনায় বুক ফেটে যাচ্ছে। ফলে ক্ষমতার যে চেয়ার এটি নিয়ে আবার টানা হেঁচড়া শুরু হয়েছে। আর সেক্ষেত্রে প্রকৃতির বিরূপ অবস্থা, বিশ্ব রাজনীতির বিরূপ পরিস্থিতি এবং সর্বোপরি আমাদের দেশের যে চলমান অর্থনৈতিক সংকট, তেল সংকট, আরও যে সকল সংকট রয়েছে, সব মিলিয়ে একেবারে একটা ত্রাহি অবস্থা শুরু হয়ে গেছে। এবং এই সুযোগকে কাজে লাগানোর জন্য উত্তপ্ত যে খরতাপ, উত্তপ্ত বৈশাখ, সব কিছুকে একত্র করে রাজপথকে গরম করার, উত্তপ্ত করার জন্য বিরোধী পক্ষ প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে একদিকে সরকারি দল বলতে বিএনপি এবং বাকি যে দলগুলো আছে সে দলগুলো আসলে বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছে। ছোট ছোট কয়েকটা দল আছে, এই দলগুলোর নাম আগামীতে কেউ মনে রাখবে কিনা এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আগামীতে এই দলের নামগুলো মানুষ মনে রাখবে কিনা। তো ফলে কি হলো যে সমস্যা, আমাদের দেশের যে সমস্যা, সেই সমস্যা বিএনপি ভার্সেস বিরোধী দল। তো বিএনপি ভার্সেস বিরোধী দলের এই যে সমস্যা, সেই সমস্যা বিরোধী দলের যে 11টি ছোট ছোট দল আছে, এরা কিন্তু দীর্ঘ সময় ধরে বিএনপির সঙ্গে ছিল। আপনি যদি প্রথমে ধরেন জামাত, তারপরে এই যে নতুন দল তাদের যে এনসিপি কিন্তু বিএনপির সঙ্গে জোট বাঁধার জন্য অ্যাগ্রি ছিল। এরপরে মুস্তাফিজুর রহমান ইরান, জাকপার যে রাশিদ প্রধান এখন খুবই আলোচিত, তারা সবাই আসলে বিএনপির সঙ্গে ছিলেন। এবং বিএনপির সবচেয়ে দুঃসময়ে তারা এই দলটির সাথে সম্পর্ক রক্ষা করেছেন। এবং একই সঙ্গে জনাব তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রী, তার সঙ্গে এদের অনেকের নিদারুণ সম্পর্ক ছিল। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর আমাদের রাজনীতিতে অনেক বিবর্তন হয়। বহু মানুষের যাকে বলা হয় যে আসল চরিত্র, সেটি প্রকাশিত হয়ে যায়। অনেক বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, অনেক সম্পর্ক আবার নতুন করে গড়ে ওঠে। ক্ষমতা কেন্দ্রিক অনেক চাটুকার, দালাল, তারা নতুন করে ক্ষমতাধরদের আশেপাশে ভিড় জমাতে থাকে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়টাতে ক্ষমতা ছিলেন, তখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ, অনেক মানুষ, তাদের একটা মানসিক এবং মানবিক বিবর্তন ঘটেছে। সিমিলারলি আবার তারেক রহমান সাহেব যখন ক্ষমতা এসেছেন, তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তার দীর্ঘদিনে যারা সঙ্গী সাথী ছিলেন, অনেকেই তার ব্যাপারে হতাশ। তার দলের ভিতরে, দলের বাইরে, সাধারণ জনগণ একটা ওয়াইড রেঞ্জে গত 17 বছর ধরে তিনি যাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করেছিলেন, তাদের 99% লোক এখন মনে প্রাণে তাকে পছন্দ করছেন না। আর ক্ষমতা কেন্দ্রিক তার যে সকল মিত্র জুটেছে, এর একটা বিরাট অংশ আমলা। তারা তাকে এমন একটা বলয় তৈরি করে রেখেছে তার জন্য, সেই বলয়ের ভিতরে তিনি আছেন এবং তার পক্ষে আসলে আন্দাজ করা সম্ভব নয় যে বাংলাদেশ কীভাবে চলছে। ফলে এই অবস্থায় অনেক মানুষের মধ্যে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে অধৈর্যতা দেখা যাচ্ছে। অনেকে অস্থিরতা অনুভব করছেন, অনেকে ক্রোধে উন্মত্ত হয়ে যাচ্ছেন এবং অনেকে রাগে, ক্রোধে, ক্ষোভে বেফাঁস মন্তব্য করে বসছেন। তো সেই দিক থেকে শুধু রাশিদ প্রধানের বক্তব্যটি সাম্প্রতিক সময় ভাইরাল হয়ে পড়েছে। তিনি তারেক রহমান সাহেবকে কুলাঙ্গার বলে গালি দিয়েছেন। পরে আবার দেখা গেল যে কুলাঙ্গার কি, এর অর্থ কী, কুলেকে অঙ্গার দেয়, এটা আবার ব্যাখ্যা দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে বিএনপির লোক কুলাঙ্গার বোঝে না। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং তিনি হয়তো তার যারা মুরব্বী, তাদের পরামর্শে তিনি বলতে বাধ্য হন যে তিনি আর আগামী দিনে কুলাঙ্গার শব্দ ব্যবহার করবেন না। কিন্তু এতে করে সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। প্রধানমন্ত্রী সম্পর্কে ইতিপূর্বে যারা এই বাজে শব্দ উচ্চারণ করেছেন, সেগুলো এখন ঘটছে এবং অনেকে বিভিন্ন জায়গাতে ছোট ছোট, যেমন দেখলাম একজন উবার ড্রাইভার বা হুন্ডা ড্রাইভার, তিনি খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন, সেগুলোর সামনে চলে আসছে। যারা সরকার সমর্থক লোক, বিশেষ করে যারা বুদ্ধিজীবী শ্রেণীর, একটু যাকে বলা হয় কুলীন স্বভাবের, তারা বলার চেষ্টা করছেন এটা কী ধরনের বাক স্বাধীনতা, এভাবে তো চলতে দেওয়া যায় না, এদের বিচার হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি নানা কথা। কিন্তু যখন আপনি একটা মন্দ জিনিস, সেটাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, মন্দ জিনিসকে আপনি যেভাবে উলট পালট করেন না কেন, সেটা মন্দই, আরও ঘৃণা ছড়াতে থাকে, আরও মানে যাকে বলা হয় মানুষকে হতাশ করে তোলে। যেমন ধরুন তারেক রহমান সাহেবকে যদি কেউ গালি দিয়ে থাকে, 10টা গালি দিয়ে থাকে, এখন আপনি যতই সরি বলেন, এগুলোকে নিয়ে আবার বলেন যে এই গালি দিল কেন, এই গালি দেওয়া কি ঠিক হয়েছে, এই সকল কথাবার্তা যত কিছুই বলেন না কেন, এতে করে তারেক রহমান সাহেবকে যে গালিগুলো দেওয়া হয়েছে সেগুলো আরও বিস্তৃত হয়।
পক্ষে বিপক্ষে লোক দাঁড়িয়ে যায় এবং বেশিরভাগ মানুষ মুসকি মুসকি হাসে। আমরা গ্রামে যেমন দেখে ঝগড়া লাগলে মানে যত রকম গোপন কথা আছে সব কথা বের হয়ে আসে। তদ্রূপ এখন এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এতে করে তার অতীতের যত রেকর্ড, বর্তমানের রেকর্ড, সাম্প্রতিক রেকর্ড, সত্য মিথ্যা মিলিয়ে যেভাবে সামনে চলে আসছে, এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি ভয় দেখিয়েও আপনি দমন করতে পারবেন না, অথবা আপনি 18 কোটি মানুষের মধ্যে কোনো মোটিভেশন দিয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন না। এক্ষেত্রে যেটি দরকার সেটি হলো এমন কিছু করা, এমন কিছু বলা, এমন কিছু সফলতা প্রদর্শন করা যাতে অন্তরের অন্তঃস্থল থেকে মানুষের ভক্তি এবং শ্রদ্ধা উৎসরিত হয়। আবার শব্দটি বলছি, উৎসরিত হয়। যদি সেরকম ভক্তি এবং শ্রদ্ধা উৎসরিত হতে থাকে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে, যেটি তার মায়ের ক্ষেত্রে হয়েছিল, তাকে নিয়েও কিন্তু তার প্রতিপক্ষ নানা রকম কথাবার্তা বলতো, কিন্তু তিনি তার আপন কর্মে, তিনি তার আপন শ্রেষ্ঠত্বে, তিনি তার আপন ব্যক্তিত্ব দ্বারা এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন যে তার সম্পর্কে আসলে মানুষ কোনো বাজে কথা বলে টিকতে পারত না। একইভাবে তার পিতার সম্পর্কেও কিন্তু মানুষ কোনো বাজে কথা বলে একটা মিনিটও এই সমাজে টিকতে পারবে না। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবকে যদি এই মানুষের মুখ বন্ধ করতে হয়, তাহলে তাকে উদ্বোধন করতে হবে, কারো পরামর্শে নয় কিংবা কারো উস্কানিতে নয়, তার নিজের মতো করে তাকে বের করতে হবে যে কী করলে মানুষ তাকে শ্রদ্ধা করবে। আর তিনি রাষ্ট্র ক্ষমতার যে জায়গায় আসেন, এখানে যদি শ্রদ্ধাই না থাকে, ভালোবাসাই না থাকে, সম্ভ্রম না থাকে, মর্যাদা না থাকে, তাহলে এই সমস্ত পদ পদবিতে বসার চাইতে না বসাই অতি উত্তম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।